এই ঘোড়াটাকে কেউ ছুঁয়ো না, আমি একে নিয়ন্ত্রণে আনতে পারি সাহেব। 14 বছরের সেই ছেলেটির আওয়াজ ফাঁকা আস্তাবলের মধ্যে এমনভাবে গুঞ্জরিত হলো যে সেখানে দাঁড়িয়ে থাকা সবাই এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ঘোড়াটা মাটিতে প্রচণ্ড জোরে খুঁড় ঠুকল, লোহার নাল আর কংক্রিটের মেঝে ঠোকাঠুকিতে ঝিকিয়ে উঠল। তার নাসার অন্ধ্র থেকে গরম গরম শ্বাস বেরিয়ে আসছিল। চোখে ছিল জঙ্গলি আগুনের ঝিলিক, যেন সামনে যেই দাঁড়াক তাকেই ছিঁড়ে ফেলবে। আর সামনে দাঁড়ানো ধনকুবের ব্যবসায়ীটা হঠাৎ জোরে হেসে উঠল, যেন এটা তার কাছে একটা বিরাট মজার কথা। হারে গরিব ছেলে, এই ঘোড়াটাকে 16 বছর ধরে দেশ বিদেশের নাম করা ট্রেনাররা বশ করতে পারেনি, তুই কি করে একে নিয়ন্ত্রণে আনবি? সাহেব, আমাকে শুধু একটা সুযোগ দিন। ছেলেটির আওয়াজ নরম ছিল, কিন্তু তাতে এক ফোঁটা দ্বিধাও ছিল না। ঠিক আছে, যদি তুই সত্যি একে বশ করে ফেলিস তাহলে আমি তোকে 1 কোটি টাকা দেব। তারপর সেই আস্তাবলে উপস্থিত স্টেবলের কর্মচারী, ট্রেনার আর নিরাপত্তারক্ষীরা সবার চোখ কপালে উঠে গেল। কারো ঠোঁটে বিদ্রুপের হাসি, কারো মুখে অবিশ্বাস্য সন্দেহ। আর তার কিছুক্ষণ পরেই এমন কিছু ঘটল যা সবার হুঁশ উড়িয়ে দিল। জানতে হলে গল্পটা শেষ পর্যন্ত শুনতে হবে। সেই ঘোড়াটা সত্যি অসাধারণ সুন্দর ছিল। গভীর কালো চকচকে চামড়া, প্রচণ্ড শক্তিশালী, যেন গভীর রাত নিজে মাটিতে নেমে এসে শরীর ধারণ করেছে। লম্বা গলা, চড়া বুক, পেশিতে ঠাসা শরীর। যখন সে দৌড়াতো তখন মনে হতো মাটি কেঁপে উঠছে, যখন থামতো তখন বাতাসও যেন থেমে যেত। এই ঘোড়ার দাম ছিল অগণিত কোটি টাকা। তার নাম ছিল ডার্ক স্টর্ম, আর মালিক ছিল রাহুল মেহরা, দেশের সবচেয়ে ধনী রেস হর্স মালিকদের একজন। মিডিয়া তাকে হর্স সম্রাট বলে ডাকত। তার প্রাসাদের মতো ফার্ম হাউসে ছিল অসংখ্য ঘোড়া, জাতীয় ও আন্তর্জাতিক রেসের চ্যাম্পিয়ন। প্রতিটি ট্রফি রুমে সোনালি কাপের লম্বা শাড়ি চকচক করত। দেওয়ালে ঝোলানো ছবিতে রাহুল মহঙ্গা স্যুট পরে, হাতে ট্রফি, মুখে বিজয়ের হাসি নিয়ে দাঁড়িয়ে থাকত। যখন রাহুল এই ঘোড়াটা কিনেছিল তখন বিক্রেতা স্পষ্ট সতর্ক করে দিয়েছিল, সাহেব, ঘোড়াটা অত্যন্ত সুন্দর, অসম্ভব শক্তিশালী, রক্তের লাইন রাজকীয়। কিন্তু সে একটু থেমে গেল, তারপর গম্ভীর হয়ে বলল, কিন্তু একদম বেকাবু। এটাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন, ভুল হাতে গেলে বিপজ্জনক হয়ে উঠতে পারে। রাহুল তার কথায় হালকা হেসে উড়িয়ে দিয়েছিল। টাকার গর্ব তার চোখে ঝকঝক করছিল। সব কিছু টাকায় কেনা যায়, সে চেক সই করতে করতে বলেছিল। বেকাবু ঘোড়া বলে কিছু হয় না, দুর্বল ট্রেনার হয়। আমার কাছে দুনিয়ার সেরা বিশেষজ্ঞরা আছে। সেই দিন থেকে ডার্ক স্টর্ম শুধু একটা ঘোড়া নয়, রাহুলের কাছে অহংকারের লড়াই হয়ে দাঁড়ালো। অসংখ্য ট্রেনার বদলানো হলো, বিদেশ থেকে বিশেষজ্ঞদের ডাকা হলো, ইংল্যান্ড থেকে, আরব আমিরাত থেকে, অস্ট্রেলিয়া থেকে। সবাই নিজেদের পদ্ধতি প্রয়োগ করল। কেউ বলল, এটাকে ক্ষুধার্ত রাখো, শক্তি কমলে মেনে নেবে। কেউ বলল, কঠিন শাসন দরকার, রশি শক্ত করে বাঁধো, বেড় পড়া করো। কেউ বলল, এটাকে ভেঙে ফেলতে হবে, তবেই বশ মানবে। ঘোড়াটাকে বাঁধা হলো, কোষে বাঁধা, বেড় পরানো হলো, লম্বা চাবুক দিয়ে ট্রেনিং চলল। মাঝে মাঝে আস্তাবলের পিছন থেকে তার আর্তনাদ শোনা যেত, যেন কোনো অসহায় জঙ্গলি প্রাণী নিজের স্বাধীনতা ফিরে চাইছে। কিন্তু প্রতিবারই ফল এক। যেই রাহুল ঘোড়ার কাছে আসত, ডার্ক স্টর্মের চোখ বদলে যেত। সে মাথা ঝাঁকাতো, পা ঠুকত, আর যদি কেউ তার পিঠে চড়ার চেষ্টা করত তাহলে এমন লাফাতো, এমন পিছনের পা তুলত যে সামনের লোকটা সোজা মাটিতে আছড়ে পড়ত। একবার একজন বিদেশি ট্রেনারের কাঁধের হাড় ভেঙে গেল, আরেকবার স্টেবলের কর্মচারীর পাঁজরে গুরুতর চোট লাগল। তৃতীয়বার একজন ক্যামেরাম্যানের ক্যামেরা ঘোড়ার লাথিতে ছিন্ন ভিন্ন হয়ে গেল। রাহুলের কাছে এটা ছিল অপমান। আসন্ন রেস চ্যাম্পিয়নশিপে তার স্বপ্ন নিজে এই ঘোড়ায় চড়ে জিতবে। ক্যামেরার ফ্ল্যাশ, দর্শকদের চিৎকার, হেডলাইনে ধনকুবের মালিক নিজের ঘোড়ায় চড়ে জয়ী। কিন্তু সেই স্বপ্ন প্রতিদিন চুরমার হচ্ছিল। ডার্ক স্টর্ম আস্তাবলে দাঁড়িয়েছিল কালো ঝড়ের মতো, কিন্তু কারো নিয়ন্ত্রণে আসছিল না। সেই আস্তাবলেই কাজ করত একটা ছেলে, আরজান, বয়স 14 বছর। ছেঁড়া জামাকাপড়, খালি পা, কাঁধে পুরনো নোংরা গামছা। তার কাজ ছিল ঘোড়াদের খাবার দেওয়া, ময়লা পরিষ্কার করা, জল ভরা, আস্তাবল ঝাড়ু দেওয়া, আর মাঝে মাঝে ঘোড়াদের চোখ থেকে মাছি তাড়ানো। রাহুলের কাছে সে ছিল শুধু এই ছোকরা। কিন্তু আরজান প্রথম দর্শনেই কিছু একটা বুঝে ফেলেছিল। যখনই সে ডার্ক স্টর্মের কাছে যেত, দূর থেকেই ঘোড়ার চোখে শুধু ক্রোধ নয়, গভীর যন্ত্রণাও দেখতে পেত।
একদিন যখন গুরুতর আহত একজন ট্রেনার এসে ঘোড়াকে গালমন্দ করছিল, জঙ্গলি শয়তান ঘোড়া, আরজান আস্তাবলের কোণে দাঁড়িয়ে সব দেখছিল। তার ছোট ছোট আঙুলগুলো দড়ি চেপে ধরে শক্ত হয়ে গেল। অবশেষে সে সাহস করে রাহুলের কাছে বলল, সাহেব, ঘোড়া দুষ্টু নয়, এর কোথাও ব্যথা আছে। রাহুল ঘুরে তাকালো। মহঙ্গা জুতো, আমদানি করা ঘড়ি, ব্র্যান্ডের সানগ্লাস। সে ওপর থেকে নিচে আরজানকে দেখল। ছেলেটির হাড় বের করা শরীর, খালি পা, ছেঁড়া জামা, চোখে অদম্য সাহস। তুই আমাকে ঘোড়া শেখাবি? রাহুলের গলায় তাচ্ছিল্য। তোর পূর্বপুরুষরা কি ঘোড়া পুষেছে নাকি? আরজান চুপ করে গেল। সে না মাথা নিচু করল, না উত্তর দিল, কিন্তু তার চোখ ডার্ক স্টর্মের ওপর আটকে রইল। আরজানের অতীত কেউ জানত না। সে শুধু আস্তাবলের কর্মচারীই ছিল না, সে ছিল এক দরিদ্র কৃষকের ছেলে। তার গ্রাম শহর থেকে বেশি দূরে নয়, কিন্তু সুখের জীবন থেকে অনেক দূরে ছিল। মাটির বাড়ি, টিনের ছাদ, ছোট্ট উঠান। সেখানে ছিল গরু, ছাগল, দুটো মহিষ আর 4টে দেশি ঘোড়া। তার বাবা শিবরাম ঘোড়া পুষতেন আর খেতে কাজ করতেন। তিনি বলতেন, জানোয়ারকে মার দিয়ে নয়, বিশ্বাস দিয়ে বশ করতে হয়। আরজান তার বাবাকে দেখেছে, কিভাবে তিনি কাছে যেতেন, প্রথমে ঘোড়ার কপালে হাত বুলিয়ে দিতেন, তারপর ধীরে কানের কাছে কিছু ফিসফিস করতেন, তারপর হালকা চাপড় দিয়ে পিঠ সহলাতেন। আর সেই দুর্দান্ত দেখতে ঘোড়াটা কয়েক মিনিটেই শান্ত হয়ে বিশ্বাসে ভরে যেত। আরজান জানত, জানোয়ারের চোখে যদি ভয় থাকে সে আক্রমণ করবে, চোখে যদি বিশ্বাস থাকে সে জীবনও দিয়ে দেবে। কিন্তু কয়েক বছর আগে খরায় ক্ষেত শুকিয়ে গেল, ঋণ বাড়ল, ফসল নষ্ট হল। শিবরাম শহরের এক সুদখোরের কাছ থেকে টাকা নিয়েছিলেন। সুদ বাড়তে বাড়তে ঘর বন্ধক হয়ে গেল। শেষে বাধ্য হয়ে শিবরাম শহরের আস্তাবলে কাজ নিলেন। তারপর আরজান চলে এলো। কয়েক মাস পর শিবরাম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। আরজান প্রায় অনাথ হয়ে গেল। আস্তাবলই হয়ে উঠল তার ঘর। দিনে ঘোড়াদের মাঝে, রাতে আস্তাবলের কোণে পুরনো কম্বল জড়িয়ে শুয়ে পড়ত। ঘোড়াদের শ্বাসের শব্দ, খুরের টকটক, মাঝে মাঝে হিনহিনানি, এগুলোই হয়ে উঠল তার লালন। এক রাতে যখন বকেয়া মাইনের জন্য আস্তাবলে উত্তেজনা চলছিল, সবাই ঘুমিয়ে পড়েছিল। আরজানের ঘুম আসছিল না। বাইরে হালকা বৃষ্টি পড়ছিল, টিনের ছাদে ফোঁটার শব্দ হচ্ছিল। আরজান আর সহ্য করতে পারল না। সে চুপি চুপি উঠে খালি পায়ে আস্তাবলে চলে এলো। হালকা হলুদ আলো জ্বলছিল। অন্ধকার আর আলোর অদ্ভুত মিশ্রণে ডার্ক স্টর্ম কোনার স্টলে দাঁড়িয়েছিল। তার চোখ এখনও জেগে, নাসার অন্ধ্র ফরফর করছে, মাঝে মাঝে ল্যাজ ঝাপটাচ্ছে। আরজান ধীরে ধীরে তার স্টলের দরজার কাছে এলো। কোনো ট্রেনিংয়ের সরঞ্জাম নয়, কোনো দড়ি নয়, কোনো চাবুক নয়, শুধু সে আর ঘোড়া। সে কিছুটা দূরে মাটিতে বসে পড়ল, ঘোড়ার দিকে শান্ত চোখ রাখল। ভয় পাস না, আমি তোকে ছুব না, যতক্ষণ না তুই নিজে চাস, সে ধীরে ধীরে বলল। গলায় ছিল অদ্ভুত মিষ্টি সুর, যা ঘোড়ার কানে পৌঁছল বলে মনে হলো। সে তার বাবার মতো কথা বলতে লাগল। তোর যন্ত্রণা হচ্ছে, তাই তো? কেউ খুব জোরে লাগাম বেঁধেছে, তাই তুই খারাপ নস, তুই শুধু ভয় পেয়ে গেছিস। কিছুক্ষণ ঘোড়া তার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে গলা নামিয়ে আনল। আরজান তার খুর দেখল, কিনারায় হালকা ফুলে উঠেছে, পিঠে স্যাডেলের দাগ, যেখানে কষা হয় সেখানে চামড়া ছিলে গিয়েছে। আরজান হাত বাড়ালো না, শুধু কাছে বসে কথা বলতে থাকল। মাঝে মাঝে এমন কথা যা মানুষ বুঝবে না, কিন্তু ঘোড়া বুঝবে। আমিও ভয় পাই যখন আমাকে মারে, কিন্তু কেউ ভালোবেসে হাত রাখলে আমি তার পিছু পিছু চলে যাই। সে পকেট থেকে গুড়ের ছোট টুকরো বের করে সামনে রাখল। ঘোড়া প্রথমে শুকল, তারপর হালকাভাবে তুলে খেয়ে নিল। সেই রাতে কোনো নাটকীয় ঘটনা ঘটল না, কোনো অলৌকিকতা নয়, শুধু একটা ছেলে আর একটা ঘোড়া। কিন্তু কিছু একটা বদলে গিয়েছিল। পরদিন সকালে রাহুল যখন এলো, তখন সে লক্ষ্য করল ডার্ক স্টর্ম আগের মতো উন্মাদের মতো লাগছে না। সে খুর মারছে ঠিকই, কিন্তু এলোমেলো নয়। তার শরীরের ভাষায় আতঙ্ক কম, শক্তি বেশি। একজন ট্রেনার চোখ কুঁচকে বলল, সাহেব, আমি দেখেছি ওই ছেলেটা এসেছিল, আরজান ঘোড়ার কাছে বসেছিল। রাহুলের কপালে ভাঁজ পড়ল। মানে আস্তাবলের ছেলে? হ্যাঁ সাহেব। রাহুলের মনে বিরক্তি আর কৌতূহল দুটোই জাগল। তাকে ডেকে আনো। আরজানকে সামনে আনা হলো। রাহুল সিগার ঘোরাতে ঘোরাতে বলল, তুই বড্ড বাড়াবাড়ি করছিস। হ্যাঁ। আরজান চুপ রইল। সে রাহুলের চোখে চোখ রাখল না, মাটিও দেখল না।
কোথাও মাঝামাঝি, সম্মান আর সমানের সীমারেখায়। যে তুই কাল চেঁচিয়ে বলছিলি ঘোড়ার ব্যথা আছে ইত্যাদি, রাহুল বিদ্রুপের সুরে বলল। তারপর হঠাৎ ভেবে বলল, যদি তুই সত্যি এই ঘোড়াটাকে বশ করিস তাহলে তোকে 10 কোটি দেব। পাশে দাঁড়ানো সবাই প্রায় হেসে ফেলল। 10 কোটি যেন একটা রসিকতা। আরজান শান্ত গলায় বলল, টাকার দরকার নেই সাহেব। রাহুল ভ্রু তুলল। কি টাকা লাগবে না? আরজান আবার বলল, শুধু 1 মাস সময় দিন এই ঘোড়ার সঙ্গে থাকার। কেউ যেন মাঝে এটাকে মারধর না করে, এতটা বিশ্বাস দিন বস। রাহুল প্রথমবার একটু হকচকিয়ে গেল। তার মনে হয়েছিল ছেলেটা লোভে রাজি হয়ে যাবে, কিন্তু এটা ছিল অন্য খেলা। ঠিক আছে, সে বলল, কিন্তু 1 মাস পরেও যদি এই ঘোড়া আমার ওপর চড়তে না দেয় তাহলে তুই আস্তাবল থেকে বেরিয়ে যাবে, বুঝলি? হ্যাঁ সাহেব, আরজান দ্বিধাহীন গলায় বলল। সেই 1 মাসে পাশের আস্তাবলের লোকেরা যা দেখল তা কোনো দামি বিদেশি ট্রেনার করেনি। আরজান প্রতিদিন সবার আগে আস্তাবলে হাজির হতো, সবার শেষে চলে যেত। সে ডাক স্টমের স্টলের বাইরে বেশি সময় কাটাতে লাগল। সে ঘোড়াকে হাঁটালো, দৌড়ালো না, তার সঙ্গে কথা বলল, চেঁচিয়ে উঠল না, কখনো ছোঁয়ার চেষ্টা করল না। যখন ঘোড়া শক্ত হয়ে যেত, কান পিছনে চলে যেত, সে তৎক্ষণাৎ দূরে সরে যেত। সে তার খুর পরিষ্কার করত, তাতে তেল মাখাতো, জল খাওয়াতো, মাঝে মাঝে একটু অতিরিক্ত গুড় দিত। যখন কোনো ট্রেনার জোরে বেট পড়ানোর চেষ্টা করত, আরজান মাঝে এসে নরম গলায় বলতো, ধীরে, এতে ব্যথা পাবে। প্রথম দিকে অনেকে তার তামাশা করেছে, জানোয়ার তো বাচ্চা নয়, এত আধিক্যতা করলে মাথায় চড়বে। কিন্তু দিন যেতে লাগল। ঘোড়ার চোখ বদলাতে শুরু করল। আগে রাহুল আস্তাবলে ঢুকলেই ডাক স্টর্ম উন্মাদ হয়ে উঠত। এখন সে সতর্ক হতো, কিন্তু পাগলামি করত না। আরজান মাঝে বাধা হয়ে দাঁড়াত। সে ঘোড়ার কানের পিছনে আঙুল বুলিয়ে হালকা মালিশ করত, মাঝে মাঝে কপালে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকত, যেন দুজনের মধ্যে কোনো গোপন চুক্তি চলছে। আর তারপর সেই মাসের শেষ সোমবার সকালে আস্তাবলের বাইরে হালকা কুয়াশা, সূর্য পুরোপুরি ওঠেনি, ছাদে বসা পাখির ডাক ভেসে আসছিল, আর স্টলের ভিতরে ঘোড়ার একদম কাছে দাঁড়িয়ে আরজান। বাকি কর্মচারীরা দূরে বেড়ার ধারে তামাশা দেখছে। রাহুল দরজায় হাত বেঁধে সানগ্লাস পরে দাঁড়িয়ে। আরজান কিছু বলল না, সে শুধু ঘোড়ার গলা সহলাচ্ছিল। হঠাৎ এমন কিছু ঘটল যা সবাইকে স্তম্ভিত করে দিল। ঘোড়াটা গলা বেঁকিয়ে নিজের দাঁত দিয়ে আরজানের জামার হালকা কাপড় ধরল আর ধীরে ওপরে টানল, যেন বলছে, উঠে আয়। 1 মুহূর্তের জন্য থমকে গেল সবাই। তারপর আরজানের মুখে হালকা হাসি ফুটে উঠল। সে ধীরে, কোনো তাড়াহুড়ো ছাড়াই ঘোড়ার পিঠে চড়ে বসল। কোনো স্যাডেল নেই, কোনো লাগাম শক্ত করা নেই, শুধু খালি পিঠে একটা ছেলে ঘোড়ার গরম শরীরে বসে। পুরো আস্তাবল নিশ্চুপ। কারো হাত থেকে বালতি পড়ে গেল, কারো মুখ থেকে বেরিয়ে এলো, হে ভগবান। ঘোড়াটা একবার গলা ঝাঁকালো, তারপর দৌড়ে লাগলো, কিন্তু এবারের দৌড় জঙ্গলি নয়, পুরোপুরি নিয়ন্ত্রিত। সে আস্তাবলের সীমানায় গোল হয়ে ঘুরছে। আরজান তার ওপর আরামে বসে, ভয়হীন, ঘাবড়ে যাওয়া ছাড়া, যেন ছোটবেলা থেকে এমনি করে আসছে। তার হাতের তালু ঘোড়ার গলায়। সে লাগাম টানেনি, শুধু বলছে, বাহ বাহ, আরামে, ভালো ছেলে, ধীরে। ধীরে ধীরে ঘোড়ার কান হালকাভাবে পিছনে সামনে হচ্ছে, যেন প্রতিটি কথা শুনছে। রাহুলের হাত সত্যি কেঁপে উঠল। সে প্রথমবার উপলব্ধি করল, এত কোটি টাকা খরচার পরেও, এত বিশেষজ্ঞ ডাকার পরেও, এত মারধরের পরেও যে জিনিস ঘোড়াকে বশ করল সেটা হলো বিশ্বাস। সে ধীরে জিজ্ঞেস করল, তুই কি করলি? আরজান ঘোড়া থেকে নেমে তার গলায় চাপড় দিয়ে বলল, কিছু না। তারপর রাহুলের দিকে ফিরে বলল, শুধু এটাকে শুনলাম, এর যন্ত্রণা কোথায় বুঝলাম। জোর করলাম না, অপেক্ষা করলাম, যতক্ষণ না নিজে রাজি হল। রাহুল প্রথমবার নিজের অহংকার একটু নামিয়ে রাখল। সে বলল, তুই আমাকে শেখাতে পারিস? আরজান মাথা নেড়ে বলল, সাহেব, এটাকে 1 সপ্তাহ সময় দিন, জোর করবেন না, আবেগ দিয়ে যুক্ত হন। রাহুল হাসতে চাইল, কিন্তু হাসতে পারল না, কারণ যা তার সব টাকা করতে পারেনি তা ছেলেটার আবেগ করে দেখিয়েছে। পরের কয়েকদিন আরজান শুধু ঘোড়ার সঙ্গে নয়, রাহুলের সঙ্গেও কাজ করতে লাগল। প্রথমবার রাহুল দামি স্যুট ছেড়ে সাধারণ গেঞ্জি পরে আস্তাবলে সময় কাটাল। সে ঘোড়ার কপালে হাত বুলিয়ে দিল। প্রথমবার চোখে চোখ রেখে বলল, আমাকে মাফ কর, আমি তোকে শুধু ট্রফির মতো দেখেছি। আরজান তাকে শেখালো, আপনি যখন কাছে যান তখন আপনার ভয়, আপনার গর্ব সব সে অনুভব করে। আপনি যত বেশি তাকে জয় করতে চাইবেন, সে তত বেশি পালাবে। তাকে সঙ্গী বানান, সে নিজেই আপনাকে জিততে সাহায্য করবে।
ধীরে ধীরে ডার্ক স্টর্ম রাহুলকে মেনে নিতে শুরু করল। প্রথমে শুধু অনুমতি দিল যে রাহুল তার স্টলে দাঁড়াতে পারে, তারপর অনুমতি দিল গলায় হাত ছোঁয়ার। তারপর একদিন আরজানের দেখাশোনায় রাহুল তার পিঠে চড়ে বসল। সেই দিন আস্তাবলে কোনো হট্টগোল ছিল না, শুধু আরজানের গলা, আরামে সাহেব, টেনশন নেবেন না, শ্বাস নিন, ভয়ের ভিতর পাঠাবেন না। ঘোড়া কয়েক সেকেন্ড শক্ত হয়ে রইল, তারপর ধীরে এগোতে লাগল। কোনো লাথি নয়, কোনো পিছনে লাফ নয়, কোনো উন্মাদ ছুটাছুটি নয়। আর রেসের দিন, মহা রেসের দিন স্টেডিয়ামে লক্ষ লক্ষ দর্শক, বিশাল এলইডি পর্দা, কমেন্ট্রি বক্স, মিডিয়ার গাড়ি, বাজি ধরার কাউন্টার, চারদিকে ঝকঝকে আলো, গোলমাল, উত্তেজনা। সবচেয়ে মাঝের স্টলে ডার্ক স্টর্ম দাঁড়িয়ে, তার শরীরে চকচকে কালো চামড়া, উপরে ঝকঝকে স্যাডেল, পায়ে পলিশ করা জুতো। তার চোখে আর সেই পুরনো জঙ্গলি ভাব নেই, আছে উজ্জ্বল শক্তি। প্রথমবার রাহুল নিজের কোনো ঘোড়ায় নিজে চড়তে চলেছে। তার বন্ধু প্রতিদ্বন্দ্বীরা অবাক, তুই নিজে চড়বি, পাগল হয়ে গেলি? কিন্তু রাহুল হাসছিল। তার পিছনে স্টেবল গেটের কোণে আরজান দাগিয়ে, ছেঁড়া কাপড়ের বদলে আজ তার গায়ে পরিচ্ছন্ন সাধারণ জামা, কিন্তু চোখ আগের মতোই ঘোড়ার ওপর স্থির। স্টার্টার হাত তুলল, গেট খুলে গেল, ঘোড়াদের শাড়ি বিদ্যুতের মতো ছুটে বেরোল, ভিড় চেঁচিয়ে উঠল, কমেন্টেটরের গলা গুঞ্জরিত হল। আর এরা আমাদের জকি, বাদিক থেকে তৃতীয় স্টলে ডার্ক স্টর্ম, যার উপর স্বয়ং মালিক মিস্টার রাহুল মেহরা। প্রথম রাউন্ডে ডার্ক স্টর্ম মাঝামাঝি ছিল, দ্বিতীয় রাউন্ডে ধীরে ধীরে এগোতে লাগল, তৃতীয় রাউন্ডে একে একে সবাইকে পিছনে ফেলে দিল। তার দৌড় আর জঙ্গলি নয়, প্রতিটি পদক্ষেপ হিসেব করা, প্রতিটি বাঁক মাপা, প্রতিটি লাফ মার্জিত। ফিনিশ লাইনের ঠিক 50 মিটার আগে রাহুল হালকাভাবে লাগাম ঢিলে দিল। ডার্ক স্টর্ম সমস্ত শক্তি দিয়ে ছুটল আর সবার আগে লাইন পেরোল। স্টেডিয়াম গর্জে উঠল, ছবি, ফ্ল্যাশ, চিৎকার, সিটি, কমেন্ট্রি সব একসঙ্গে। রাহুল ঘোড়ার গলায় ঝুঁকে একে হাত বুলিয়ে দিল, তার চোখ ভিজে গিয়েছিল। যখন আস্তাবলে ফিরল, তখন প্রথম কাজ যা করল, সে নেমে ডার্ক স্টর্মের পাশে পাশে হেঁটে আরজানের কাছে এলো। সে দামি গ্লাভস খুলে হাত জোড় করে আরজানের দিকে তাকালো। আজ যে ট্রফি আমি তুলেছি, তার মধ্যে তোর অংশ সবচেয়ে বড়। তারপর ধীরে বলল, তুই আমাকে নয়, আমাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখিয়েছিস। আরজান হাসল, তারপর সেই কথাই আবার বলল যা সে প্রথম দিন বলেছিল। সাহেব, ঘোড়া দুষ্টু ছিল না, তাকে শুধু বোঝা হয়নি। রাহুল পকেট থেকে একটা খাম বের করল। এটা কোটির চেক নয়, সে হেসে বলল, কিন্তু এটা তোর পড়াশোনা, তোর গ্রাম, তোর মায়ের জন্য। আর এই আস্তাবল এখন শুধু আমার নয়, তোরও। কিছু জিনিস টাকায় কেনা যায় না, জানোয়ার হোক বা মানুষ, তাদের বুঝতে হয়, শুনতে হয়, তাদের যন্ত্রণা চিনতে হয়। 16 বছরে নাম করা সব ট্রেনার যা করেনি, তা করে দেখালো সেই 14 বছরের ছেলে, যাকে লোকে ছোট, গরিব, আস্তাবলের কর্মচারী বলে ডাকত। যাকে সবাই অবহেলা করেছিল, সেই ধনী কুবেরের স্বপ্ন পূরণ করে দিল। যদি এই গল্প আপনাকে কিছু শেখায়, তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন, গর্ব নয়, বোঝাপড়াই আসল। কারণ মাঝে মাঝে সবচেয়ে বড় শক্তি লুকিয়ে থাকে সবচেয়ে ছোট হাতের মধ্যে। প্রিয় বন্ধুরা, এরকম আরও আকর্ষণীয় এবং শিক্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেল উম্মা ভয়েসকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।